সুফিয়ান ভাইয়া, আমি একজন ধর্ষিতা নারী। আপনি আমাকে বিয়ে করতে পারেন না। দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। আমি তোকে পছন্দ করি, সো আমি তোকেই বিয়ে করব। আর এটা ফাইনাল। কেন আপনি এমন পাগলামি করছেন সুফিয়ান ভাইয়া? আমি আপনার চাচাতো বোন হয়ে থাকতে চাই। আমি চাই না আপনি আমার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করুন। ইভা, তুই কিন্তু এখন অতিরিক্ত বোঝার চেষ্টা করছিস। তোর সাথে যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা মাত্র। ওসব দুর্ঘটনার কারণে তুই নিজে কেন নিজের জীবন নষ্ট করবি? তাছাড়া আমাদের দুই পরিবার এই বিয়েতে রাজি। তাহলে তোর সমস্যা কোথায় হচ্ছে? তুই কি আমাকে পছন্দ করিস না? সত্যি করে বল আমায়। কথাটা বলতেই সুফিয়ান ইভার দিকে ছলছল চোখে তাকালো। ইভা নিজের আপন চাচাতো ভাইয়ের চোখের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সুফিয়ানকে মন থেকে ভালোবাসার পরও ইভা যেন আজ বড্ড অসহায়। হ্যাঁ, ইভা আজ নিজেই সত্যি অসহায়। ভালোবাসা শেখায় প্রিয় মানুষটিকে ভালো রাখতে। তবে ইভা নিজেও খুব ভালো করে জানে সে কখনোই সুফিয়ানকে ভালো রাখতে পারবে না। আর কেমন করেই বা ভালো রাখবে? ইভার জীবনটা যে আর আগের মতো স্বাভাবিক নেই। ইভা কখনোই চায় না কারো জীবনে বোঝা হয়ে থাকতে। ইভা চায় না সুফিয়ান কখনো আজকের এই দিনটার জন্য আফসোস করুক। ইভা সুফিয়ানের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে পছন্দ না করার কোনো কারণ নেই। আর আমি যদি এখন বলি আমি আপনাকে পছন্দ করি না, তবে সেটা মিথ্যা বলা হবে। কিন্তু সত্যি তো এটাই, আমি আপনাকে বিয়ে করতে চাই না ভাইয়া। ইভা, আমি তোর সাথে শান্তভাবে কথা বলছি, মানে এই না যে আমার রাগ নেই। তুমি আমার রাগী রূপটা দেখিস না প্লিজ। উফ, আপনি এখনো বুঝতে পারছেন না আমি এই বিয়েতে রাজি না। তবুও বারবার এক কথা বলে আমাকে বিরক্ত করছেন। আমি আপনাকে বিয়ে করব না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। ইভা নিজের বলা কথাটা শেষ করতেই সুফিয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে সুফিয়ানকে নিজের সামনে থেকে সরিয়ে দিল। সুফিয়ান ইভার সামনে থেকে সরে যেতেই ইভা হনহন করে সুফিয়ানের সামনে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এবার সুফিয়ানের সামনে দিয়ে চলে যেতেই সুফিয়ান খানিক বোকা বনে গেল। সুফিয়ান ভেবে পাচ্ছে না যে ইভা তার এত বলার পরও কেন এই বিয়েতে রাজি হচ্ছে না। তাছাড়া সুফিয়ানকে সে পছন্দ করে, আর সুফিয়ান নিজেও তো ইভাকে মন থেকে গ্রহণ করেছে। তাহলে সমস্যা কোথায়? সুফিয়ান বিছানার এক কোণে বসে আপন মনে ইভাকে নিয়ে চাইপাশ কথা চিন্তা করতে লাগলো। ওইদিকে ইভা নিজের রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ইভার সামনে চলে আসলো সুফিয়ানের মা। ইভা ছোটবেলা থেকেই সুফিয়ানের মাকে বড় আম্মু বলে ডাকে, আর সুফিয়ানের মাও ইভাকে কোনো অংশে নিজের মেয়ের থেকে কম কিছু মনে করে না। ইভা সুফিয়ানের মাকে দেখতে ঠাই থমকে দাঁড়িয়ে পড়ল। ইভা ঠাই থমকে দাঁড়িয়ে পড়তে সুফিয়ানের মা কিছুটা ভারী কণ্ঠে ইভাকে উদ্দেশ্য করে বলল, ইভা, তোর মাথায় কি বুদ্ধি আর কোনোদিনই হবে না? বড় আম্মুর কথাটা শুনে ইভা কিছুটা অবাক হয়ে গেল। ইভা তার বড় আম্মুর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বড় আম্মু? আমি আবার কি করলাম? কি করেছিস সেটাও এখন আমাকে বলে দিতে হবে? ইভা, আমার ছেলেটা সেই আমেরিকা থেকে ছুটে চলে এসেছে তোর জন্য, আর তুই কিনা এখন তাকে বিয়ে করতে না করে দিচ্ছিস? কেন রে মা? আমার ছেলের মাঝে এমন কি অপূর্ণতা আছে যে তাকে বিয়ে করা যাবে না? বড় আম্মুর বলা কথাটা শুনে ইভা নিজের মাথাটা নিচু করে ফেলল। ইভা নিজের মাথাটা নিচু করে ফেলতে ইভার বড় আম্মু মানে সুফিয়ানের মা ইভার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় ইভাকে বলল, ইভা, তোর কী নিয়ে সমস্যা হচ্ছে? আর কী নিয়ে ভয় করছিস তুই? সেটা আমাকে খুলে বল। আমি তো তোর মায়ের মতোই। আমাকে সবটা খুলে বললে তোর নিজের মনটাও হালকা হবে। বড় আম্মু, তুমি ঠিক কথা বলেছ, কিন্তু আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না। আমি রাতের দিকে তোমাকে সব কিছু খুলে বলবো। এখন আমি একটু একা থাকতে চাই বড় আম্মু। আচ্ছা ঠিক আছে, কিন্তু মারে, তোর জন্য আমার ভীষণ চিন্তা হয়। সাবধানে থাকিস তুই, কেমন? সুফিয়ানের মা ইভাকে আর তেমন বেশি কিছু বলল না, কারণ ইভা যেখানে নিজেই বলে দিয়েছে যে সে সুফিয়ানের মাকে সকল কিছু খুলে বলতে চায়, তখন আর ইভাকে অহেতুক জোর করে কথা বের করার চেষ্টা করাটা নিছক বোকামি ছাড়া আর কিছু না। সুফিয়ানের মা ইভার সাথে কথা বলা শেষ করতেই চলে গেলেন। ইভা নিজেও চলে আসলো নিজের রুমে। ওইদিকে সুফিয়ানের হৃদয়ের মাঝে হচ্ছে এক অদ্ভুত দহন। ছোটবেলা থেকেই ইভার প্রতি সুফিয়ানের একটা আলাদা টান ছিল।
তখন সুফিয়ান ভালোবাসার মানেটাও বুঝতে পারল। তখন থেকে সুফিয়ান ইভাকে নিয়েই চিন্তা করতে থাকতো। তবে সুফিয়ান কখনোই ইভাকে সরাসরি নিজের মনের কথাটা বলতে পারতো না। তাছাড়া ইভা সুফিয়ানের বয়সের থেকে অনেকটাই ছোট। সকল কিছু চিন্তা করে সুফিয়ান কখনোই সাহস করে নিজের ভালোবাসার কথা ইভাকে বলতে পারেনি। তাই বলে যে সুফিয়ান ইভাকে বোঝানোর চেষ্টা করেনি এমনটাও নয়। সুফিয়ান অনেকবার চেষ্টা করেছে যাতে করে ইভা বুঝতে পারে সুফিয়ান তাকেই ভালোবাসে, কিন্তু ইভা সুফিয়ানের সেই সব ইশারাকে বোঝার চেষ্টা করেনি। ইভাকে এত বোঝানোর পরও যখন ইভা সুফিয়ানের মনে কথা বুঝতে পারেনি, তখন সুফিয়ান নিজের উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় চলে গেল। তবে সুফিয়ানের পুরো পরিবার থেকে গেল বাংলাদেশে। সুফিয়ান আমেরিকা থেকে নিজের পড়াশোনা শেষ করে একটা সফটওয়্যার কোম্পানি খুলে বসে আর নিজের প্রতিষ্ঠানের সুনাম তৈরি করতে থাকে। তবে আচমকা একদিন সুফিয়ানের কানে আসলো কেউ ইভাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। খবরটা শোনা মাত্রই সুফিয়ান পাগল হয়ে যায়। সে নিজের বিজনেস ফেলে দ্রুত দেশে ফিরে আসে। ততক্ষণে ইভার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। ইভা দর্শনের মতো একটা দুর্ঘটনার শিকার হয়ে যায়। যদিও অপরাধীরা সবাই আইনের আওতায় চলে এসেছে, কিন্তু ইভা এই ট্রমা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। ইভা অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, তবে প্রতিবার কোনো না কোনোভাবে ইভা বেঁচে গেছে। ইভার এমন অবস্থা দেখে তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে ইভার বিয়ে দিবে, কারণ ইভা যদি নিজের জীবনে কোনো একটা ভালো সঙ্গী পায় তাহলে হয়তো ইভা এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে। আর ইভাকে বিয়ে করার জন্য সুফিয়ান এগিয়ে আসে, তবে ইভা কোনোভাবেই বিয়ে করতে সম্মত না। সুফিয়ান ছাদের এক কোণে নীরবে দাঁড়িয়ে স্মোক করছে আর আপন মনে নিজের জীবনের অতীত নিয়ে চিন্তা করছে। সুফিয়ান বেশ অনেকটা সময় ধরে স্মৃতিচারণ করার পর হঠাৎ সুফিয়ানের ফোনটা ভাইব্রেট করতে লাগলো। ফোনের ভাইব্রেশন অনুভব করতেই সুফিয়ানের ভাবনার আকাশে ছেদ ধরল। সুফিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোনটা হাতে নিতেই দেখতে পেল ফোনের স্ক্রিনে তার সব থেকে কাছের বান্ধবী এলিজার নামটা ভেসে আছে। সুফিয়ান এলিজার ফোন পেতেই মুচকি হেসে ফেলল। সুফিয়ান এলিজার ফোনটা পিক করতে ফোনের ওপার থেকে এলিজা সুফিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, হেই সুফিয়ান, হোয়াট হ্যাপেন? দেশে গিয়ে সবার আগে আমাকে ভুলে গেলি? সরি এলিজা, আমি একটু বেশি বিজি হয়ে পড়েছিলাম, যে কারণে আমি তোর সাথে কমিউনিকেশন করতে পারিনি। আই অ্যাম রিয়েলি সরি এলিজা। আহা, ইটস ওকে সুফি, আই নো ইউর প্রবলেম, বাট কখন আমেরিকা রিটার্ন করবে সেটা আমাকে জানা প্লিজ। খুব দ্রুতই চলে আসতে হবে, কারণ এখানে থেকে যাওয়ার কোনো কারণ নেই। হোয়াট? তুই ওখানে থেকে যাওয়ার কারণ খুঁজতে গেছিস নাকি? চেয়েছিলাম তো, কিন্তু কিছু মানুষ আমার হৃদয়ের ভালোবাসাকে বুঝতেই পারল না। ও সুফিয়ান, কাম অন, কি বলছিস তুই? আমি সব কিছুই বুঝতে পারছি না। হৃদয় ভালোবাসা এইসব কি? ছাড়, তুইও বুঝতে পারবি না। সো আমার কথা বাদ দিয়ে নিজের কথা বল। আমার আর কি কথা? আই রিয়েলি মিস ইউ এ লট, প্লিজ ফার্স্ট চলে আয়। আসছি আমি। সুফিয়ান নিজের বেস্ট ফ্রেন্ড এলিজার সাথে আরও কিছুটা সময় ফোনে কথা বলল। আমেরিকায় যাওয়ার পর এই এলিজাই ছিল সুফিয়ানের একমাত্র বন্ধু। এলিজা সুফিয়ানকে অনেক সাহায্য করেছে। তাছাড়া সুফিয়ান আমেরিকায় যাওয়ার পর থেকে আজ অবধি প্রতিটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে সুফিয়ানের বিদেশে মাটিতে থাকার প্রতিটা সেকেন্ডের কথা এলিজা জানে। এক কথায় বলতে গেলে এলিজা হলো সুফিয়ানের পার্সোনাল ম্যানেজার। সুফিয়ান এলিজার সাথে ফোনে কথা বলা শেষ করে ফোনটা রেখে দিল। সুফিয়ান ফোনটা রেখে দিতেই আবারও স্মোক করতে শুরু করলো। এইদিকে রাত হয়ে যেতেই ইভা নিজের বড় আম্মু মানে সুফিয়ানের মায়ের রুমে চলে আসলো। ইভা সুফিয়ানের মায়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে সুফিয়ানের মাকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু আসবো? ইভার কণ্ঠস্বর কানে আসতেই সুফিয়ানের মায়ের টনক নড়ল। তিনি ইভার দিকে তাকিয়ে মুচকি একটা হাসির রেখা ঠোঁটের কোণে টেনে নিয়ে বলল, আরে ইভা যে, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। আয় মা, ভিতর আয়। বড় আম্মুর কথা মতো ইভার রুমের ভিতর প্রবেশ করলো। ইভার রুমের ভিতরে প্রবেশ করে ঠিক তার বড় আম্মুর পাশে গিয়ে বসে পড়ল। ইভা তার বড় আম্মুর পাশে গিয়ে বসে পড়ে মৃদু কণ্ঠে নিজের বড় আম্মুকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু,
আমি জানি সুফিয়ান ভাইয়া একজন সেরা মানুষ। আমার সকল কিছু জানার পরেও তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তবে বড় আম্মু, আমি এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে পারছি না। আমার মন কোনোভাবেই মানছে না সুফিয়ান ভাইয়ার জীবনটা এইভাবে নষ্ট করতে। তাই আমি বারবার এই বিষয়টা এড়িয়ে যেতে চাইছি বড় আম্মু। ইভা, মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাই বলে কি সেসব দুর্ঘটনাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা লাগবে নাকি? তোর মাথা থেকে এসব কিছু ঝেড়ে ফেলে নতুন একটা সূচনা করলেই তো হয়। বড় আম্মু, আমি অনেক চেষ্টা করেছি, তবে কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছি না আমি। আর না নিজের অতীত আমি ভুলতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি আমি, কিন্তু তাহলে এখন তুই কী করতে চাস সেটা আমায় বল। আমি এখন নিজেকে একটু সময় দিতে চাই বড় আম্মু। আমি সম্পূর্ণভাবে নিজের অতীত মন থেকে মুছে ফেলতে চাই। কারোর সঙ্গ ছাড়া কেমন করে তুই নিজের অতীত ভুলে যাবি? কোথায় আমার সঙ্গ নেই? তোমাদের মতো পরিবার পাবার পরেও আমি যদি বলি সঙ্গ নেই আমার, তাহলে এটা বলায় অনেক বড় অন্যায় হয়ে যাবে। তোমাদের জায়গায় অন্য কেউ হলে বিয়ের বিষয়ে কথা তো দূর, আমাকে অন্যভাবে ট্রিট করা হতো। তবে তোমরা সবাই আমাকে এমনভাবে সাপোর্ট করেছো যে আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে যে আমি সেরা একটা পরিবার পেয়েছি। ইভার কথাটা শেষ হতেই ইভার বড় আম্মু একটা দীর্ঘশ্বাস ফেল। ইভার বড় আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে তর্ক করে কোনো লাভ হবে না। তাছাড়া এটা তোর জীবন, তো নিজের জীবন নিয়ে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার আর এই বিষয় নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ বড় আম্মু, আমি নিজেও চাইছি একটা সিদ্ধান্ত নিতে। তবে সত্যি বলতে কি জানো তো, আমি নিজেকে একটু সময় দিয়ে তৈরি হয়ে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই যখন সময় নিতে চাইছিস তাহলে তাই কর। আমি আর তোর বড় আব্বু এবার সুফিয়ানের সাথে আমেরিকায় ফিরে যাব। তাই যখন তোর মনে হবে যে না, এখন নিজের সিদ্ধান্ত বদলানো যাবে, তখন আমাকে জানাস। বড় আম্মু বলা কথাটা কানে আসতেই ইভার বুকের মাঝে কেমন যেন করে উঠল। ছোটবেলা থেকে ইভা তার বড় আব্বু ও বড় আম্মুর কাছেই মানুষ, আর আজ কি না সেই মানুষগুলো ইভার থেকে দূরে চলে যেতে চাইছে। এটাই যেন ইভা মানতে পারছে না। ইভার চোখের কোণে নোনা জল চলে এলো। ইভার মুখটাও খানিক লালচে রঙের হয়ে গেছে। এইদিকে ইভার বড় আম্মু ইভার চোখ মুখের এমন অবস্থা দেখে বেশ ভালোই বুঝতে পারছে যে ইভার আসলে কি হয়েছে। সব বোঝার পরও ইভার বড় আম্মু ইভাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি রে ইভা, তোর আবার কি হলো? এমনভাবে চোখ মুখ লাল করে বসে আছিস কেন? এবার বড় আম্মুর কথাটা শেষ হতে ইভা নিজেকে সামলাতে পারল না। ইভা তার বড় আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। সুফিয়ানের মায়ের হয়তো মেয়ে নেই ঠিক, তবে ইভা তাদের কাছে মেয়ের থেকেও অনেক বেশি। ছোটবেলা থেকেই অনেক স্নেহ ও যত্নে মানুষ করেছে তারা ইভাকে, যেই কারণে ইভার চোখের জল দেখে তিনি নিজেও কান্নায় ভেঙে পড়লেন। ইভা বেশ খানিক সময় নিজের বড় আম্মুকে জড়িয়ে ধরে কান্না করার পর নিজেকে খানিক সামলে নিয়ে বলল, বড় আম্মু, আমি তোমাদের সাথে আমেরিকায় চলে যাব। তুমি আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাবে? এই মেয়ে, পাগল হয়ে গেছিস নাকি? তুই আমাদের সাথে আমেরিকায় গিয়ে থাকতে পারবি নাকি? কেন পারবো না? তাছাড়া তোমাদের থেকে দূরে থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। তার থেকে ভালো আমিও তোমাদের সাথে যাই। ইভা, এটা কোনো ছেলে খেলার বিষয় নয়। আমেরিকা শহর আর আমাদের দেশ এক নয়। তুই সেখানে মানিয়ে নিতে পারবি না রে মা। আমার কোনো সমস্যা হবে না বড় আম্মু, আমি ঠিক পারবো। তুমি আমাকে প্লিজ তোমাদের সাথে করে নিয়ে চলো। আমি আর এখানে থাকতে পারবো না। প্লিজ বড় আম্মু, প্লিজ। এবার বলা কথাটা শুনে সুফিয়ানের মা কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল। সুফিয়ানের মা চাইলে তো ইভাকে এখনই নিজের সাথে করে নিয়ে যেতে পারে, তবে কথা হচ্ছে সুফিয়ানকে নিয়ে। সুফিয়ান এত কিছু পরে কি ইভার সাথে করে নিয়ে আমেরিকায় যাবে নাকি? এই বিষয়টা নিয়েই সুফিয়ানের মায়ের মাথায় নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। এদিকে ইভা নিজের বড় আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বায়না করছে তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। ইভার এমন বায়না করাটা সুফিয়ানের মা আর এড়িয়ে যেতে পারল না। সুফিয়ানের মা ইভার মাথায় আলতো করে নিজের হাতটা ইভার মাথার উপর রেখে ইভাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তখন আমি একটা ব্যবস্থা করে তোকে আমাদের সাথে করে নিয়ে যাব। কিন্তু আমার কথা হচ্ছে, তুই আমেরিকায় গিয়ে কী করবি? আমি আর কি করব? সারা দিন আপনার আর বড় আব্বুর খেয়াল রাখবো। আর যদি ইচ্ছে হয় তবে পড়াশোনাও করতে পারবো। ঠিক আছে, তুই এক কাজ করিস, সুফিয়ানকে বলে পাসপোর্ট আর অন্য সকল কিছু তৈরি করে দিতে বলিস। বড় আম্মুর বলা কথাটা শুনতেই ইভার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল।
সুফিয়ান যে পরিমাণে রাগী তার উপর আবার ইভা সুফিয়ানের সাথে রুড বিহেভ করেছে। এত সবের পর ইভা যদি নিজে সুফিয়ানের কাছে গিয়ে তার সাথে আমেরিকায় যাওয়ার কথা বলে, তবে সুফিয়ান রেগে গিয়ে ইভাকে অনেক কথা শোনাতে পারে। ইভা কোনোভাবেই এই রিস্ক নিতে চাইছে না। ইভা তার বড় আম্মুর দিকে ছানা বড়া চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকাতেই বড় আম্মু কিছুটা অবাক হয়ে গেল। এবার বড় আম্মু ইভার দিকে তাকিয়ে কিছুটা কৌতূহলী কণ্ঠে ইভাকে জিজ্ঞেস করলো, কি রে ইভা, তোর চোখ মুখ এরকম ছানা বড়া হয়ে গেল কেন? কি ভাবছিস কি তুই? না আসলে বড় আম্মু, আমি তোমার ছেলেকে এই কথা বলতে পারবো না। তুমি আমার হয়ে ওনাকে এই কথাটা বলে দিও প্লিজ। আমি কেন বলতে যাব? তুই গিয়ে বল না। তাছাড়া তুই নিজেই তো যেতে চাইছিস আমাদের সাথে। তুই বলে বিষয়টা আর ভালো হবে। আর এমনি তো সুফিয়ান তোর কথা ফেলতে পারবে না। কি জানি, আমার তো এক্ষুনি ভয় লাগতেছে। আমার মনে হয় না সুফিয়ান ভাইয়া আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে। আরে ভয় করিস না তো। তুই আমার কথা মতো সুফিয়ানকে গিয়ে বল, তারপরটা আমি দেখে নিচ্ছি। ইভা নিজের বড় আম্মুর কথাই খানিক স্বস্তি পেল। যেহেতু বড় আম্মু বলেছেন তিনি দেখে নেবেন, তার মানে এবার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইভা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার বড় আম্মুকে বলল, ঠিক আছে বড় আম্মু, আমি সুফিয়ান ভাইয়ের সাথে কথা বলে নিব। এবার ঠিক আছে, তাহলে এখন গিয়ে বিশ্রাম কর। আমি একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে বড় আম্মু, আমি এখন আসছি তাহলে। ইভা নিজের কথাটা শেষ করতে নিজের বড় আম্মুর পাশ থেকে উঠে পড়ল আর বড় আম্মুর রুম থেকে বেরিয়ে পড়ল। ইভা তার বড় আম্মুর রুম থেকে বেরিয়ে পড়তেই মিটমিট করে হাসতে লাগলো। আজ কেন যেন ইভার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে ইভা নিজের জীবনের গল্পের মাঝে একটা নতুন সূচনা খুঁজে পেয়েছে। তাছাড়া এই অভিশপ্ত শহর থেকে দূরে কোথাও যেতে পারলেই ইভার ও ভালো লাগবে ভীষণ। ইভা মন থেকে চাইছে এই বিষাক্ত পরিস্থিতি থেকে মুক্তি পেতে। ইভা আপন মনে সাইপাস কথা চিন্তা করতে করতে বড় আম্মুর রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমের দিকে চলে যেতে লাগলো। ইভা নিজের রুমের সামনে চলে আসার সময় আচমকা কোথা থেকে যেন সুফিয়ান ইভার সামনে চলে আসে। সুফিয়ান হঠাৎ করে ইভার সামনে চলে আসতে ইভা সুফিয়ানের বুকের সাথে ধাক্কা লেগে যায়। এবার সুফিয়ানের বুকের সাথে ধাক্কা লাগতে ইভা নিজের তাল সামলাতে পারল না। এবার ধাক্কা লাগার পর নিজের তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। এইদিকে সুফিয়ান ইভাকে পড়ে যেতে দেখে কোনো কথা না বলে ইভাকে পড়ে যাওয়া থেকে আটকাতে ইভার কোমর ধরে ফেলল। সুফিয়ান ইভার কোমর শক্ত করে ধরে ইভাকে নিজের বুকে টেনে নিল। সুফিয়ান ইভাকে নিজের বুকে টেনে নিতে ইভা কিছুই বুঝতে পারল না আর বোকার মতো সুফিয়ানের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ইভা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তার সাথে কখনো এমন কিছু ঘটতে পারে। ইভা সুফিয়ানের বুকের সাথে মিশে যেতেই সুফিয়ানও কিছুটা অদ্ভুত চোখে ইভার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সুফিয়ানের চোখের চাহনির মাঝে এক অন্যরকম শূন্যতা ফুটে উঠেছে। সুফিয়ান যেন এই শূন্যতার পূর্ণতা খুঁজে চলেছে ইভার মাঝে। এবার মিনিটখানিক সময় সুফিয়ানের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর নিজেকে আর সামলাতে পারল না। এবার সুফিয়ানের দিক থেকে নিজের চোখ নামিয়ে ফেলতেই সুফিয়ানও আলতো করে এবার কোমরে উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিল। যদিও সুফিয়ানের একদমই ইচ্ছে করছে না এবার কোমরের উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিতে, কারণ ভালোবাসার প্রিয় মানুষটিকে স্পর্শ করার যেই প্রশান্তি, সেটা যেন সুফিয়ান আরও বেশি সময় ধরে পেতে চাইছিল। তবে সময় আর ইভা দুজনেই সুফিয়ানের মনের ব্যথাটা বুঝতে পারল না। তাই তো ইভা ইচ্ছে করে সুফিয়ানের চোখের থেকে নিজের চোখ নামিয়ে নিল। সুফিয়ান ইভার কোমরের উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিতেই ইভা নিজেকে খানিক সামলে নিয়ে সুফিয়ানের উদ্দেশ্যে করে কাঁপা কাঁপা গলায় বলল, সরি ভাইয়া, আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই খেয়াল করতে পারিনি। আপনি কিছু মনে করিয়েন না প্লিজ। আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। তবে একটু সাবধানে চলাফেরা কর। এমন বেখেয়ালি মানুষ আমার একদমই পছন্দ না। সরি ভাইয়া, নেক্সট টাইম আর এমন হবে না। সুফিয়ান ইভাকে উদ্দেশ্য করে আর কোনো কথা বলল না। সুফিয়ান ইভাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। তবে ইভা যে সুফিয়ানকে একটা বিশেষ কথা বলতে চাইছে, সেই কথা বলার জন্য এটাই তো একটা সেরা সুযোগ। ইভা সুফিয়ানের সাথে আমেরিকা যাওয়ার বিষয়ে এখনই সুফিয়ানের সাথে কথা বলে নিতে চাইছে। তাই তো সুফিয়ানকে চলে যেতে দেখার পরে ইভা পেছন থেকে সুফিয়ানকে ডেকে থামিয়ে দিল। ইভা সুফিয়ানকে পেছন থেকে ডাকতেই সুফিয়ান ঠাই থমকে দাঁড়িয়ে পড়ল।
সুফিয়ান ইভার ডাক শুনে দাঁড়িয়ে পড়তেই ইভা সুফিয়ানকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, সুফিয়ান ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। আপনি কি এখন ফ্রি আছেন? ইভার প্রশ্নটা শুনতেই সুফিয়ানের মনের মাঝে কেমন যেন করে উঠল। এক মুহূর্তের জন্য সুফিয়ান ভাবল যে ইভা হয়তো তাকে ভালোবাসার কথাটাই বলতে চাইছে। হয়তো ইভা এখনই সুফিয়ান ও ইভার বিয়ে নিয়ে কথা বলবে। সুফিয়ান আপন মনে এসব কথা ভাবতেই সুফিয়ানের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা উদয় হলো। সুফিয়ান খুশি মনে ইভার দিকে পেছন ফিরে তাকাতেই ইভাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি তো ফ্রি আছি ইভা। তোর যা ইচ্ছে হয় তুই বলতে পারিস। সুফিয়ানের মুখে আচমকা এতটা খুশির ঝলক দেখে ইভা নিজেও কিছুটা অবাক হয়ে গেল। ইভা ঠিক বুঝতে পারছে না যে সুফিয়ান হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এতটা খুশি হয়ে গেল কেন। ইভা সুফিয়ানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আবার নিজেকে শান্ত করে ফেলল, কারণ ইভা সুফিয়ানের সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছে। এখন প্রশ্ন জিজ্ঞেস করার সময় নয়। ইভা নিজের মনের মাঝে সৃষ্টি প্রশ্নটা মনের মাঝে রেখে দিয়ে সুফিয়ানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি আসলে আপনাদের সাথে আমেরিকায় যেতে চাই। আমি বড় আম্মুকেও সব বলেছি, তিনি বলেছেন আপনাকে বলতে। প্লিজ ভাইয়া, আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন। এবার বলা কথাটা শুনে সুফিয়ান অকাঠ্য হেসে ফেলল। সুফিয়ানের মুখে লেপ্টে থাকা হাসিটা যেন সুফিয়ানের হৃদয় থেকে আসছে। সুফিয়ানকে এর আগে কখনোই ইভা এতটা খুশি দেখেনি, কিন্তু ইভার মনের মাঝে এখনও এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে সুফিয়ানের হঠাৎ এমন কি হয়ে গেল যে এমনভাবে হাসতে শুরু করেছে। ওইদিকে সুফিয়ান নিজের হাসিটা শেষ করতেই ইভাকে উদ্দেশ্য করে বলল, ইভা, তুই না আসলেই একটা পাগলি। আমি আমেরিকায় বিজনেস করি, আমি তো সেখানেই থাকি। বিয়ের পর কি আমি আমার স্ত্রীকে এখানে রেখে যাব নাকি? আমি তো তোকে আমার সাথে করেই নিয়ে যাব। পাগলি একটা। ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি আপনার স্ত্রীকে... কে মানে? তুই তো আমার স্ত্রী হবি। তুই ছাড়া আবার কার কথা বলবো আমি? সুফিয়ানের বলা কথাটা শুনে ইভা এবার বুঝতে পারল যে সুফিয়ান আসলে কী ভেবে এতক্ষণ হাসাহাসি করেছিল। ইভা সুফিয়ানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনার স্ত্রী কে? ভাইয়া, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে বিয়ে করে আপনার সাথে আমেরিকা যেতে চাইছি না। আমি আপনাকে বিয়ে করছি না, আমি এমনিতেই আপনার চাচাতো বোন হয়ে আপনাদের সাথে যেতে চাইছি। ইভার বলা কথাটা কানে আসতেই সুফিয়ানের মুখের মাঝে লেপ্টে থাকা খুশির হাসিটা উবে গেল। সুফিয়ান খানিক অবাক হয়ে ইভাকে জিজ্ঞেস করল, তার মানে তুই আসলেই আমাকে বিয়ে করবি না? সুফিয়ান ভাইয়া, আমার কথার উপর আপনি বিশ্বাস রাখুন। আপনি আমার থেকে হাজার গুণ ভালো একজন মানুষকে পাবেন, যিনি আপনার ভালোবাসার সঠিক মূল্যায়ন করতে পারবে। আমি আপনার জন্য কখনোই সঠিক মানুষ ছিলাম না ভাইয়া। আপনি এই সোজা কথাটা বুঝতে চেষ্টা করুন। এবার কথাটা শুনে সুফিয়ানের মুখটা মলিন হয়ে গেল। কোথায় সুফিয়ান ভেবেছিল যে তার জীবনকে হয়তো খুশি বার্তা নিয়ে ইভা ফিরে এসেছে। ইভা হয়তো সুফিয়ানের হৃদয়ের মাঝে থাকা সত্যিকারের ভালোবাসার মূল্যায়ন করবে, অথচ ইভা তো সরাসরি আবারও সুফিয়ানের ভালোবাসাকে দূরে ঠেলে দিল। সুফিয়ানের চোখ জোড়া আবারও পূর্বে নাই লালচে রঙের হতে শুরু করলো। ইভা সুফিয়ানের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইভা বোঝার চেষ্টা করছে যে সুফিয়ান কি তার উপর এখন রেগে আছে নাকি অন্য কিছু। ইভা সুফিয়ানকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মনের মাঝে কিছুটা সাহস নিয়ে সুফিয়ানকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তার আগে সুফিয়ান ইভার সামনে দিয়ে হনহন করে চলে গেল। সুফিয়ানকে এমনভাবে চলে যেতে দেখে ইভা বেশ ভালোই বুঝতে পারছে যে সুফিয়ান তার কথায় অনেক বেশি আঘাত পেয়েছে। সুফিয়ান ইভার সামনে দিয়ে চলে যেতে ইভার চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল মাটিতে গড়িয়ে পড়ল। ইভা হয়তো সুফিয়ানকে নিজে মনে কথাটা বলতে পারছে না, তবে সত্যি থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা কি এতটাই সহজ নাকি? ইভা নিজের চোখের জলটুকু কোনোভাবে মুছে ফেলে নিজের রুমে ফিরে গেল। সুফিয়ানকে এমনভাবে আঘাত করতে ইভার নিজেরও ভালো লাগছে না। এবার মন কেন যেন বারবার বলে একবার সুফিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যেতে। কেন যেন এই ব্যয় এমন সুফিয়ানকে পাগলের মতো ভালোবাসতে চায়। তবে ইভা এখনও চাইছে না নিজের চরিত্রের উপর যে কালিমা লেপন করা
হয়েছে সেই কালিমা দিয়ে সুফিয়ানের জীবনটা নষ্ট করে ফেলতে, যে কারণে বরাবরের মতো আজও ইভা নিজের বুকের উপর পাথরের চাপা দিয়ে নিজের মনের মাঝে থাকা সমস্ত অনুভূতিগুলোকে আড়াল করে ফেলল। ইভা বিছানায় শুয়ে থেকে আপন মনে সুফিয়ানের কথাই ভাবতে থাকলো। এই গল্পটা চাইলে ভিন্ন হতে পারত। ওইদিকে সুফিয়ান নিজের রুমে এসে সোফার উপর বসে আপন মনে ইভার কথা ভাবতে শুরু করলো। প্রায় মিনিটখানেক সময় সুফিয়ান ইভার কথা চিন্তা করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যাগ হাতে নিয়ে ব্যাগ খুলে কিছু পেপার আর একটা পাসপোর্ট বের করে নিল। সুফিয়ান পাসপোর্ট হাতে নিয়ে আপন মনে বলে উঠল, কত আশা নিয়ে আমি তোর জন্য এই পাসপোর্ট করেছিলাম, শুধুমাত্র তোকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার জন্য। অথচ আজ দেখ, তুই তো আমার হলি না, তবে এই পাসপোর্টটা আমার কাছেই রয়ে গেল। সুফিয়ান নিজের কথাটা শেষ করতে পাসপোর্টে থাকা এবার ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে ছবিটা নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো। সুফিয়ান এবার ছবিটা নিজের ঠোঁটের কাছে নিয়ে এসে আলতো করে ছবির ওপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে এবার ছবিটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। সুফিয়ান এবার ছবিটা নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে এবার অস্তিত্ব অনুভব করছে নিজের বুকের ওপর। বাস্তবে না হোক স্বপ্নের মাঝেই ইভাকে অনুভব করে যাবে সে। সকাল 11টার দিকে সুফিয়ানের ঘুম ভেঙে যায়। সুফিয়ানের ঘুম ভেঙে যেতেই সুফিয়ান বিছানায় উঠে বসল। সুফিয়ান বিছানায় উঠে বসে নিজের চোখ কসলাতে শুরু করতে আচমকা তার চোখে পড়ল বিছানার এক পাশে পড়ে থাকা গতকালের সেই পাসপোর্টের দিকে। সুফিয়ান পাসপোর্টের দিকে তাকিয়ে আনমনে হেসে ফেল। সুফিয়ান আনমনে হেসে ফেলে বিছানার কোণে থাকা পাসপোর্ট নিজের হাতে নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে সোজা চলে গেল ফ্রেশ হয়ে নিতে। সুফিয়ান প্রায় মিনিট 15 সময় নিয়ে ফ্রেশ হয়ে একদম তৈরি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে পড়ল। সুফিয়ান নিচের রুমের বাহিরে এসে নিজের মাকে ডাকতে লাগলো। সুফিয়ান কয়েকবার নিজের মাকে ডাকতে সুফিয়ানের মা সুফিয়ানের দিকে এগিয়ে আসতে লাগলো আর নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে খোকা, সকাল সকাল কি তুই পাগল হয়ে গেছিস নাকি? বাড়িতে কি ডাকাত পড়েছে যে আমাকে এমনভাবে ডেকে যাচ্ছিস তুই? না মা, আমি আপনাকে অনেক আগেই থেকেই ডাকছিলাম। আপনার সারা শব্দ না পেয়ে একটু বেশি ডেকেছি আর কি। হ্যাঁ বুঝেছি, তা আমাকে হঠাৎ এতবার করে ডেকেছিস কেন? কি বলবি দ্রুত বল, আমার আবার কাজ আছে। এই বাড়িতে আপনার আবার কি কাজ মা? তাছাড়া এত লোকজন আছে এখানে, তারাই তো সকল কাজ করতে পারে, আপনাকে কোনো কাজ করতে হবে না। হ্যাঁ তুই বললি আর হয়ে গেল সব। আমি আর ইভা মিলে আজ একটু বাইরে শপিং করতে যাব, সেটা নিয়ে আমি আর ইভা প্ল্যান করছিলাম। তুই কেন ডেকেছিস সেটা বল। আসলে মা, আমরা দেশে এসেছি তাও তো প্রায় মাসখানেক হয়ে গেল। এখন তো আমাকে আবার আমেরিকায় ফিরতে হবে, তাই আমি আজ প্লেনের টিকিট নিতে যাচ্ছি আমাদের 3 জনের জন্য। 3 জন না, 4 জনের জন্য নিস, আমাদের সাথে ইভাও যাচ্ছে। সরি মা, আমি ইভাকে নিতে পারবো না, আসছি। সুফিয়ান নিজের কথাটা শেষ করতে হনহন করে নিজের মায়ের সামনে দিয়ে চলে গেল। এইদিকে সুফিয়ানের মা নিজের ছেলের এমন অদ্ভুত ব্যবহারে ভীষণ রকম অবাক হয়ে গেলেন। সুফিয়ান কখনোই নিজের বাবা মায়ের কথা ফেলতে পারে না, তবে আজ জীবনে এই প্রথম সুফিয়ান নিজের মায়ের কথা এড়িয়ে গেল। সুফিয়ান তার মায়ের সামনে দিয়ে চলে যেতেই সুফিয়ানের মা পেছন থেকে চিৎকার করে সুফিয়ানকে ডাকতে লাগলো। তবে সুফিয়ান নিজের মায়ের ডাকে কোনো সাড়া দিল না। সুফিয়ান বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা চলে গেল ফ্লাইটের টিকিট সংগ্রহ করতে। ওইদিকে সুফিয়ানের বাড়ি থেকে চলে যাওয়ার পর সুফিয়ানের মা ঠায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। সুফিয়ান হলো এক কথার মানুষ, সে যখন টিকিট নিবে না বলেছে তখন এটাই ঠিক থাকবে। এখন সুফিয়ান যদি ইভার জন্য টিকিট না নিয়ে আসে তবে ইভা তো আর তাদের সাথে যেতে পারবে না। তাছাড়া এই কথাটা তো সুফিয়ানের মা ইভাকে বলতেও পারবে না। ইভা অনেক আশা নিয়ে অপেক্ষা করছে তাদের সাথে যাওয়ার। মেয়েটার এই আশাটা তিনি পূরণ করতে পারলেন না, এটা ভাবতেই সুফিয়ানের মায়ের মনটা বিচলিত হয়ে উঠল। ইভা বেশ কিছু সময় তার বড় আম্মুর জন্য অপেক্ষা করার পরও যখন ইভার বড় আম্মু ইভার রুমে আসলো না, তখন ইভা খাতা কলম নিয়ে নিজের রুমে বাহিরে চলে আসলো। ইভা খাতা কলম নিয়ে নিজের রুমে বাহিরে চলে আসতেই দেখতে পেল তার বড় আম্মু সিঁড়ির সামনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। দূর থেকে বড় আম্মুকে দেখে ইভা বেশ ভালোই বুঝতে পারছে যে উনি কোনো একটা বিষয় নিয়ে হয়তো চিন্তিত আছেন।
এবার বিষয়টা বুঝতে পেরে নিজে বড় আম্মুর দিকে এগিয়ে গেল আর বড় আম্মুকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল। বড় আম্মু, আপনি এখানে দাঁড়িয়ে থেকে আপন মনে কি চিন্তা করছেন? সব ঠিক আছে তো বড় আম্মু? এবার কণ্ঠস্বর কানে আসতেই সুফিয়ানের মায়ের ঘোর কেটে যায়। সুফিয়ানের মা মৃদু কেঁপে ওঠে ইভার দিকে তাকিয়ে খানিক হাসার চেষ্টা করে বললেন, হ্যাঁ রে মা, সব ঠিক আছে। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম। এটা কেমন কথা বড় আম্মু? আপনি আমাকে মিথ্যা কেন বলছেন? আমি শুনলাম তো সুফিয়ান ভাইয়া আমার জন্য টিকিট রাখবে না বলল। তার মানে তুই সব শুনতে পেয়েছিস? হ্যাঁ বড় আম্মু, আমি সব শুনতে পেয়েছি। যাক, ছাড়ো এসব কথা। আমার ভাগ্যে যদি তোমাদের সাথে যাওয়া লেখা থাকে, তবে আমি কোনো না কোনোভাবে ঠিক চলে যেতে পারবো। মন খারাপ করিস না মা, আমি সুফিয়ানকে আবারও বলবো, দেখি সে কি করে। সেটা পরে দেখা যাবে। এখন তুমি বলো, শপিংয়ে যাবে কি যাবে না? আমি কিন্তু লিস্ট করা শেষ করে ফেলেছি। হ্যাঁ যাবো তো, চল আমরা তৈরি হয়ে নিই। সুফিয়ানের মা নিজের বলা কথাটা শেষ করতেই ইভাকে নিয়ে চলে গেল তৈরি হয়ে নিতে। যদিও সুফিয়ান এবার জন্য টিকিট নিবে না বলেছে, তবে এবার মনটা কিছুটা বিষণ্ণ হয়ে আছে ঠিক, তবে ইভা নিজের এই মন খারাপটা বড় আম্মুর সামনে প্রকাশ করতে চাইছে না। সুফিয়ানের মা ও ইভা একসাথে নির্দিষ্ট সময় তৈরি হয়ে নিয়ে শপিংয়ের জন্য বেরিয়ে পড়ল। ইভা আর সুফিয়ানের মায়ের মাঝে সবসময় ভালো একটা বোঝাপড়া ছিল। সেই সাথে ইভা ও তার বড় আম্মুর পছন্দ ও প্রায় সেম। তাছাড়া ইভাকে সুফিয়ান যেমন পছন্দ করে ঠিক তেমনভাবেই সুফিয়ানের মাও ইভাকে অনেক পছন্দ করে। তাই তো ইভাকে সারা জীবনের মতো নিজের কাছে রাখতে চেয়েছেন তিনি। ইভা নিজেও সারা জীবন নিজের বড় আম্মুর কাছে থাকতে চেয়েছে। ইভা সুফিয়ানকে যতটা না ভালোবাসে, তার থেকেও কয়েক গুণ বেশি নিজের বড় আম্মুকে ভালোবাসে সে। ইভা যখন বিয়ে ও ভালোবাসার সম্পর্কে বুঝতে শুরু করলো, তখন সারা দিন রাত ইভা সুফিয়ানকে নিজের স্বামী হিসেবে স্বপ্নে দেখত। তবে আজ সময়ের ব্যবধানে ইভার জীবনে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা যেন ইভার জীবনের সকল স্বপ্নকে এলোমেলো করে দিল। ইভা আর তার বড় আম্মু একসাথে শপিংয়ে এসে অনেক ধরনের শপিং করলো। সুফিয়ানের মা সবসময় ইচ্ছে করে ইভাকে ব্যস্ত রাখতে চায়, যাতে করে ইভা নিজের জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার স্মৃতি মনে করে আর যেন দুঃখ না পায়। কিন্তু এবার বড় আম্মুর করা এত সব প্রচেষ্টা যেন খুব একটা কাজ করলো না, কারণ ইভা আজও সেই ট্রমা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বের করতে পারেনি। ইভা আর তার বড় আম্মুর শপিং শেষ হতেই তারা শপিং মলের বাইরে চলে এসে তাদের গাড়িতে উঠতেই ড্রাইভার জানালো তাদের গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে। গাড়ি ঠিক করে আনতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। ড্রাইভারের কথা শোনার পর ইভার বড় আম্মু ইভাকে উদ্দেশ্য করে বলল, এই কোন জ্বালায় পড়লাম বলতো, এখন আমরা বাড়ি ফিরবো কি করে? সেটাই তো ভাবছি আমি বড় আম্মু। আচ্ছা, সুফিয়ান ভাইয়াকে ফোন করে বললে কেমন হয়? সুফিয়ানকে ফোন করে বলতে হবে না, তাছাড়া ওর সাথে আমি কথা বলবো না। ও মা, কেন? সুফিয়ান ভাইয়ার সাথে কথা বলবে না কেন বড় আম্মু? তিনি আবার কি করলো? কি করেছে জানিস না? আমি এতবার করে ডাকলাম, তবে সে আমার ডাকে কোনো সাড়া দিল না, এমনকি আমার কথাও রাখলো না। এই কারণে আমি আর তার সাথে কোনো কথা বলবো না। আচ্ছা বড় আম্মু, এমনভাবে অভিমান করলে হয়? আপনি যদি ভাইয়ার উপর এমন অভিমান করেন, তাহলে ভাইয়া কোথায় যাবে বলুন? তাছাড়া এই সময় সুফিয়ান ভাইয়ার পাশে আপনাদের থাকতে হবে। ইভা অভিমানী কণ্ঠে বলা কথাটা শুনে সুফিয়ানের মা মুচকি হেসে ফেল। সুফিয়ানের মা নিজেও জানে এই মেয়ে তার ছেলের জন্য পাগল, কিন্তু কেন যে এই মেয়ে সেই এক কথায় আটকে আছে, এটাই সুফিয়ানের মা বুঝতে পারছে না। সুফিয়ানের মা মুচকি হেসে ফেলে ইভাকে উদ্দেশ্য করে বলল, ওরে, আমার মেয়েটা দেখছে আমার উপর অভিমান করে ফেলেছে। আচ্ছা, এত অভিমান করতে হবে না। তোর যদি সুফিয়ানকে ডাকতে ইচ্ছা হয়, তাহলে তুই নিজেই ফোন করে ডাক। আমি তার উপর অভিমান করেছি, আমি তো কোনোভাবেই তার সাথে কথা বলবো না। এই বড় আম্মু, তুমি কথায় কথায় সব জায়গায় আমাকে এগিয়ে দাও কেন? তোমার ছেলে এমনিতেই আমার উপর রেগে বোম হয়ে আছে। আমি ফোন করলে না, সে ফোনের মধ্যেই ফেটে যায়। আরে কিছু হবে না, সুফিয়ান যতটাই রাগী হোক না কেন, তোর কথা সে কখনোই ফেলবে না। আমি চিনি তো আমার ছেলেকে। বড় আম্মু, তুমি ঠিক বলছো তো? আমি ফোন করলে আমার উপর তিনি রাগ ছাড়বে না তো? আরে না, তুই সাহস করে একবার ফোন করেই দেখ। নিজে বড়াম্মুর কথার উপর ভরসা করে ইভা নিজের ফোন থেকে সুফিয়ানের ফোনে কল ডায়াল করলো। এবার সুফিয়ানের ফোনে কল ডায়াল করার পর সুফিয়ানের ফোনটা দুবার রিং হতেই সুফিয়ান এবার ফোনটা পিক করলো। সুফিয়ান এবার ফোনটা পিক করতে কিছুটা ভারী কণ্ঠে ইভাকে উদ্দেশ্য করে
বলল। কি হয়েছে? আমাকে এই অসময়ে ফোন করেছিস কেন? সুফিয়ানের ভারী কণ্ঠে বলা কথাটা শুনতে ইভা খানিক ভয় পেয়ে যায়। ইভা খানিক ভয় পেয়ে গিয়ে সুফিয়ানকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলে, সুফিয়ান ভাইয়া, আপনি এখন কোথায় আছেন? জাহান্নামে আছি, আসবি তুই? আপনি আমার উপর এতটা রেগে আছেন কেন ভাইয়া? আমি কি কখনো আপনাকে উল্টাপাল্টা কথা বলেছি বলুন? ইভা লিসেন, তুই আমার মাথাটা খারাপ করিস না প্লিজ। আমাকে কি প্রয়োজনে ফোন করেছিস সেটা বল, আর না হয় ফোনটা রেখে দে। ভাইয়া, আমি আর বড় আম্মু একটু শপিং করতে এসেছিলাম। শপিং করার পর গাড়িতে এসে বসতেই গাড়িটা নষ্ট হয়ে যায়। আপনি যদি এখন একটু গাড়ি নিয়ে আসতেন তাহলে আমাদের একটু উপকার হতো। ইভার বলা কথাটা শুনে সুফিয়ান কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল। সুফিয়ান কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে ইভাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি আসছি। ধন্যবাদ ভাইয়া, আমি জানতাম আপনি আসবেন। ইভা কথাটা শেষ হতেই সুফিয়ান ফোনটা রেখে দিল। সুফিয়ান নিজের ফোনটা রেখে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে গেল শপিং মলের দিকে। সুফিয়ান অন্যদের থেকে একটু বেশি গতি নিয়েই সবসময় ড্রাইভ করে থাকে, যে কারণে শপিং মলে এসে পৌঁছাতে সুফিয়ানের খুব বেশি একটা সময় লাগলো না। সুফিয়ান দ্রুত গতিতে নিজের গাড়ি ড্রাইভ করে নির্দিষ্ট সময়ের মধ্যে শপিং মলের সামনে চলে আসলো। সুফিয়ান শপিং মলের সামনে এসে গাড়ি থামাতে ইভা ও তার বড় আম্মু গাড়িতে উঠে বসলো। যদিও ইভা নিচে থেকে গাড়ির সামনের সিটে এসে বসেছে, আর সুফিয়ানের মা গাড়ির পেছনের সিটে গিয়ে বসেছে। ইভা ও তার মা গাড়িতে উঠে বসতেই সুফিয়ান আর বিলম্ব না করে গাড়ি স্টার্ট করলো। সুফিয়ান গাড়ি স্টার্ট করে আপন মনে গাড়ি ড্রাইভ করতে লাগলো। তবে কেন যেন সুফিয়ানের মন আজ ড্রাইভিংয়ে বসতে চাইছে না। সুফিয়ানের চোখ জোড়াও কিছু একটা খোঁজ করতে চাইছে। বারবার ইভার মুখের দিকে চলে যাচ্ছে তার চোখ। সুফিয়ান বেশ কয়েকবার নিজের চোখকে সামলাতে চেষ্টা করেছে, তবে প্রতিবার তার এই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে পেছনের সিটে বসে সুফিয়ানের মা নিজের ছেলের এমন পাগলামি দেখে মিটমিট করে হাসছে। এবার যদিও সুফিয়ানের মায়ের এমন মিটমিট করে হাসার কারণটা বেশ ভালোই বুঝতে পেরেছে, কিন্তু সুফিয়ানকে তার দিকে তাকাতে বারণ করার সাধ্য ইভা নেই। এবার বেশ খানিক সময় নিশ্চুপ হয়ে সুফিয়ানের পাশের সিটে বসে থাকার পর সুফিয়ানকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, ভাইয়া, আপনি ঠিকভাবে ড্রাইভ করুন। এদিকে ওদিকে তাকিয়ে নিজের ফোকাস নাড়িয়ে দিন না প্লিজ। কেউ যদি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয় তাহলে তার দিকে না তাকিয়ে কি থাকা যায়? সুফিয়ান ভাইয়া, আমি আপনার কাজিন। আপনি আমার সাথে এমনভাবে প্লিজ কথা বলিয়েন না। তাছাড়া পেছনের সিটে বড় আম্মু বসে আছেন, তিনি এসব দেখছেন সব। ভালোবাসার তো এটাই সংজ্ঞা, মানে সে কারোর বারণ শোনে না কোনো মানা। আপনি না সত্যিই পাগল হয়ে গেছেন। এটা এত বছর পর বুঝতে পারলি? এখন ফাজলামি না করে দ্রুত বাড়ি চলুন, আমার ভীষণ ক্লান্ত লাগছে। ঠিক আছে, তবে তার আগে আমার এই হাতটা তোর হাতের উপর রাখতে দে, তাহলে নিশ্চুপ হয়ে আমি বাড়ি চলে যাব। সুফিয়ান নিজের কথাটা শেষ করতে এবার হাতের উপর নিজের হাতটা রাখল। সুফিয়ান এবার হাতের উপর নিজের হাতটা রাখতে এবার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। এবার বুঝতেই পারছে তার মাঝে কিছু অদ্ভুত অনুভূতি কাজ করছে, যা এর আগে কখনো হয়নি। এবা আর চোখে সুফিয়ানের দিকে তাকালো। এবার সুফিয়ানের মুখের দিকে তাকাতে দেখতে পেল সুফিয়ান এক ধ্যানে গাড়ি ড্রাইভ করছে। মেয়েদের মাঝে এক অদ্ভুত শক্তি আছে জানেন, তারা যে কোনো পুরুষের চোখের ভাষা খুব সহজেই পড়তে পারে। তারা যে কোনো স্পর্শের উদ্দেশ্য খুব সহজেই বুঝতে পারে। এই শক্তিটা পুরুষে নেই, তবে হ্যাঁ, নারীদের মাঝে এই শক্তি বিদ্যমান। আর ইভাও সুফিয়ানের এই স্পর্শের মানেটা বোঝার চেষ্টা করেছে। যদিও ইভার কাছে সুফিয়ানের স্পর্শের মানেটা বরাবরই একই ছিল, কারণ সুফিয়ান ইভাকে ভালোবাসে। আর আজ সুফিয়ানের সোয়ার মাঝে সেই ভালোবাসা বোধটাই ছিল। সুফিয়ান মিনিটখানেক সময় ইভার হাতের উপর নিজের হাতটা রাখতে আচমকায় ইভা হুট করে সুফিয়ানকে অবাক করে দিয়ে নিজের হাতের উপর থেকে সুফিয়ানের হাতটা সরিয়ে দিল। ইভা সুফিয়ানের হাতের উপর থেকে নিজের হাতটা সরিয়ে দিতে সুফিয়ান ইভাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো ইভা, তুই আমার হাতটা সরিয়ে দিলি যে? ভাইয়া, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন ধর্ষিতা নারী। আমাকে আপনি স্পর্শ করতে পারেন না। আমার পুরো শরীরটা অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্রতার মাঝে কখনোই ভালোবাসা থাকতে পারে না।
এবার কথাটা কানে আসতেই সুফিয়ান গাড়ির হার্ট ব্রেক করলো। সুফিয়ান আচমকা গাড়িটা হার্ট ব্রেক করতে সুফিয়ানের মা ভীষণ রকম চমকে উঠল। সুফিয়ানের মা অবাক হয়ে নিজের ছেলেকে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। সুফিয়ান এভাবে ব্রেক করলি কেন? সব ঠিক আছে তো? মায়ের প্রশ্নের জবাবে সুফিয়ান ইভার দিকে এমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ভীষণ শক্ত গলায় বলল। সরি মা, ভুল করে ব্রেকে চাপ পড়ে গেছে। আরে বাবা, একটু দেখে শুনে ড্রাইভ কর না। তোর আজকালের ছেলেরা কখন যে কি করিস কিছুই বুঝি না। দেখে শুনে ড্রাইভ কর। করছি মা। সুফিয়ান নিজের কথাটা শেষ করতে গাড়িটা আবারও চলতে শুরু করলো। সুফিয়ান ও ইভার দিক থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে। ওইদিকে ইভা গাড়ির জানালার ওপারে তাকিয়ে নীরবে নিজের চোখের জল ফেলছে। ইভা যখনই ভাবে নিজের জীবনের অতীতের কথাগুলো ভুলে গিয়ে নিজের জীবনটা আবার নতুনভাবে শুরু করবে, ঠিক তখনই ইভার মাথায় সেই দিনগুলোর কথা চলে আসে। এবার নিজের জীবনের অতীতের দিনগুলোর কথা চিন্তা করতেই কেন যেন নিজের প্রতি নিজের ভীষণ ঘৃণাবোধ কাজ করতে থাকে। ইচ্ছে করে এই জীবনটাকে এখানেই থামিয়ে দিতে। এবার বাড়ি ফেরার বাকিটা পথ এমনভাবে নীরবে নিজের চোখের জল ফেলতে ফেলতে আসলো। সুফিয়ান বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সুফিয়ান বাড়ির ছাদের উপর এসে ধূমপান করতে লাগলো। প্রায় বেশ খানিক সময় ছাদের এক কোণে নীরবে দাঁড়িয়ে থেকে ধূমপান করার পর আচমকা সুফিয়ানের কানে ভেসে আসলো সেই চিরচেনা কণ্ঠস্বর। হ্যাঁ, ইভা এসেছে ছাদে। এবার সুফিয়ানের পেছনে দাঁড়িয়ে সুফিয়ানকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া, আমি সে তখন থেকে দেখছি আপনি একের পর এক সিগারেট ফুঁকেই যাচ্ছেন। এমনটা করছেন কেন? নিজের খেয়াল না রাখলে কেমন করে হবে? এবার কথাটা কানে আসতে সুফিয়ান বাঁকা হাসলো। সুফিয়ান বাঁকা হাসি দিয়ে ইভাকে উদ্দেশ্য করে বলল। এই জীবনটাই একটু একটু করে নরক করে দিয়ে এখন আবার উপদেশ দিতে এসেছিস? শুনেছি নারীর নাকি অনেক রূপ হয়, তাদের রূপ বোঝা বড় দায়। আজ দেখেও নিলাম। সুফিয়ান ভাইয়া, আমি জানি আপনি আমার উপর অভিমান করে আছেন, কিন্তু আমি কি করব বলুন? আমি আপনার থেকে কোনো সত্যি আড়াল করতে পারি না। এই কারণেই তো। এবার সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই সুফিয়ান নিজের ঠোঁটের কোণে গুজে রাখা সিগারেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দুম করে এবার চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরল। সুফিয়ানের এমন আচমকা ইভার চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরতেই ইভা ভীষণ রকম অবাক হয়ে সুফিয়ানকে উদ্দেশ্য করে বলল। সুফিয়ান ভাইয়া, আপনি এটা কি করছেন? আমার লাগছে তো। আমাকে ছেড়ে দিন প্লিজ। চুপ একদম। নাটক করিস আমার সাথে? তুই জানিস না আমি তোকে ভালোবাসি? আরে আমি তোকে ভালোবাসি মানে তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুকেই ভালোবাসি। কি চেয়েছি আমি তোর থেকে? একটু ভালোবাসা, ব্যাস। কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমাকে একের পর এক আঘাত দিয়ে যাচ্ছিস। বিশ্বাস কর ইভা, আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। ভালোবাসার না পাওয়ার যন্ত্রণা যেন আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আমার কোনো অন্যায় ছিল না রে, বিনা অপরাধে আমি এই শাস্তিগুলো পাচ্ছি। শুধু আপনার দিকটাই দেখলেন ভাইয়া, আমার কথাটা একটু চিন্তা করলেন না? সরি, পারলাম না তোর কথা চিন্তা করতে, কারণ তুই নিজেই আমাকে বারবার করে আমার জায়গাটা বুঝিয়ে দিচ্ছিস। তবে অনেক হয়েছে। আজকের পর থেকে তুই আমার ভালো খারাপের কথা চিন্তা করবি না। তোর এসব নাটক আমার অসহ্য লাগে। চলে যা আমার সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না তুই। সুফিয়ান নিজের কথাটা শেষ করতে এবার চুলের মুঠি ছেড়ে দিল। সুফিয়ান এবার চুলের মুঠি ছেড়ে দিয়ে ডকডক করে মদ্যপান করতে লাগলো। সুফিয়ান এবার চুল ছেড়ে দেওয়ার পরও এবারটায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে সুফিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার স্বপ্ন ভাবতে পারেনি যে সুফিয়ান কখনো তার সাথে এমনটা করতে পারে। এবার সুফিয়ানের দিকে বেশ খানিক সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সুফিয়ানকে ড্রিঙ্ক করতে দেখে নিজেকে আর সামলাতে পারল না। এবার দৌড়ে সুফিয়ানের দিকে এগিয়ে এসে দুম করে সুফিয়ানের হাত থেকে ড্রিঙ্কসের বোতলটা নিজের হাতে নিয়ে ছাদের এক কোণে ফেলে দিল। সুফিয়ান এবার এমন কাণ্ড দেখে ইভার দিকে দৃষ্টিপাত করতে ইভা সুফিয়ানকে আরও বেশি অবাক করে দিয়ে হঠাৎ করেই সুফিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভা সুফিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরতেই হাউমাউ করে কান্না করতে লাগলো। ইভাকে এমনভাবে কান্না করতে দেখে সুফিয়ান নিজেও অবাক হয়ে গেল। সুফিয়ান বেশ খানিক সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে আলতো করে ইভার পিঠের উপর নিজের হাতটা রেখে ইভাকে সান্ত্বনা দিয়ে বলল।
সরি রে ইভা, আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল, তাই তোর চুলগুলো এমনভাবে ধরেছি আমি। সরি, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। ইভা সুফিয়ানের কথার কোনো জবাব দিল না। সে আরও বেশি করে কান্না করতে লাগলো। এইদিকে সুফিয়ান ইভাকে সান্ত্বনা দিতে চেষ্টা করতে লাগলো, তবে সুফিয়ান কোনোভাবেই ইভাকে সান্ত্বনা দিতে পারছে না। ইভা বেশ খানিক সময় কান্না করার পর সুফিয়ানের বুকের উপর থেকে নিজের মাথাটা তুলে নিয়ে সুফিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আজকের পর থেকে যাই হয়ে যাক না কেন, কখনো নিজের কোনো ক্ষতি আপনি করবেন না। আমাকে কথা দিন আপনি। আরে পাগলি, আমি কোথায় নিজের ক্ষতি করলাম? এই যে আপনি সিগারেট, ড্রিঙ্কস এসব খেয়েছেন, আমার মাথায় হাত রেখে বলুন আর কখনো আপনি এসব জিনিস স্পর্শ করবেন না, আর না কখনো এসব মুখে নেবেন। আমার মাথা ছুঁয়ে বলুন। দেখো পাগলি মেয়ের কাণ্ড। আরে বাবা, আমি তো মাঝে মাঝে একটু করে ড্রিঙ্ক করি, এতে আর কি বা হবে? আপনাকে আমি আমার মাথা ছুঁয়ে কথা দিতে বলেছি, আপনি অযথা কথা বাড়াচ্ছেন। ওকে ফাইন, এই নেই, আজ থেকে আমি তোর জন্য সব ছেড়ে দিলাম। এবার কান্না করা বন্ধ কর প্লিজ। আর আমার চুল ধরে আপনি আমাকে ব্যথা দিয়েছেন, এর শাস্তিও আপনাকে পেতে হবে, না হলে আমি আরো বেশি কান্না করব। আরও শাস্তি? আচ্ছা বল, কি শাস্তি দিবি তুই? তুই যেই শাস্তি দিবি সেটাই আমি মাথা পেতে নিব, কিন্তু প্লিজ তুই কান্না করিস না। আমাকেও আপনাদের সাথে করে আমেরিকায় নিয়ে যেতে হবে, আপনি আর না করতে পারবেন না। ঠিক আছে, যদিও তোর বলার আগে আমি টিকিট করে রেখেছিলাম, সো রাতে তৈরি হয়ে নিস। আমাদের ফ্লাইট কিন্তু রাত 3টায়, সো মিস করা যাবে না। সুফিয়ানের বলা কথাটা শুনে ইভা খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। ইভা খুশিতে গদগদ হয়ে গিয়ে দুম করে সুফিয়ানের গালের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ছোট্ট একটা ভালোবাসার পরশ সুফিয়ানের গালের উপর এঁকে দিল। ইভা সুফিয়ানের গালের উপর ভালোবাসার পরশ এঁকে দিতেই সুফিয়ানটাই পাথরে নাই থমকে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ানের চোখ জোড়া মুহূর্তেই ছানাবড়া হয়ে গেল। সুফিয়ান এখনও বুঝতে পারছে না যে তার সাথে এইমাত্র কি ঘটে গেল। সুফিয়ান অবাক হয়ে ইভার দিকে দৃষ্টিপাত করতেই ইভা মুচকে একটা হাসি দিয়ে দৌড়ে ছাদ থেকে পালিয়ে গেল। ইভা ছাদ থেকে চলে যেতেই সুফিয়ান আলতো করে নিজের হাতটা নিজের গালের উপর রেখে আপন মনে ভাবতে লাগলো যে এটা কি হলো, ইভার মতো একজন মেয়ে কিনা সুফিয়ানকে কিস করেছে। সুফিয়ান আপন মনে ইভার কথা ভাবতে লাগলো। সুফিয়ান বেশ খানিক সময় ইভার কথা ভাবার পর বিবি করে বলল, আমি আসলেই বুঝতে পারি না এই ইভা আসলে কি চায়। কখনো সে নিজেই আমার কাছে চলে আসে, তো কখনো আবার নিজেই আমাকে দূরে ঠেলে দেয়। মাঝে মাঝে মনে হয় আমাকে সে পাগলের মতো ভালোবাসে, তো কখনো মনে হয় ভালোবাসা তো দূর, আমি তার চোখের বালি। আমি আসলেই এই মেয়ের মনের কথা ঠিক বুঝতেই পারি না। সুফিয়ান বিড়বিড় করে কথাটা বলতেই আনমনে হেসে ফেলল। ওইদিকে রাত হয়ে যেতেই সুফিয়ানের পরিবারের সকলেই তৈরি হয়ে গাড়িতে এসে বসে পড়ল। সুফিয়ান নিজেও তৈরি হয়ে গাড়িতে এসে বসে আছে, কিন্তু এখনও ইভার আসার কোনো নাম নেই। সুফিয়ান আরও মিনিটখানেক সময় অপেক্ষা করার পরও যখন ইভা আসলো না, তখন সুফিয়ান নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা, ইভার আর আসতে কত সময় লাগবে? আমাদের তো লেট হয়ে যাচ্ছে। আমিও তো সেটাই ভাবছি। তাছাড়া ইভা নিজেই তো বললো আমাকে যে তার আর 2 মিনিট লাগবে। আমিও সেটা শুনে চলে এসেছি। আচ্ছা মা, আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি মহারানী আর কত সময় লাগাবে। আচ্ছা ঠিক আছে, যা। তবে মেয়েটাকে বকাঝকা করিস না খোকা, আর না কোনো ঝগড়া ঝামেলা করবি। আমি চাই না এই সময় এসে তোদের মাঝে কোনো ঝগড়া ঝামেলা হোক। আরে মা, আপনিও না। আমি ইভাকে কিছুই বলবো না, শুধু ওকে নিজের সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে খোকা, তাহলে তুই গিয়ে দেখ, আমি গাড়িতে আছি। সুফিয়ান নিজের মায়ের সাথে কথা বলা শেষ করে সোজা বাড়ির ভিতরের দিকে চলে গেল। এবার বাবা মা সুফিয়ানের বাবা মায়ের সাথে গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। ওইদিকে ইভা নিজের শাড়ির কুচিটা ধরে বারবার শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করে যাচ্ছে, তবে আজ কেন যেন এ শাড়ির কুচিটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। এবার নিজেরও ভালো লাগছে না এভাবে একটা শাড়ি কুচি নিয়ে ঘন্টাখানেক সময় ধরে অপেক্ষা করতে। এবার আরও কয়েকবার চেষ্টা করতে আচমকা এবার রুমের বাহিরে থেকে সুফিয়ানের কণ্ঠস্বর ভেসে এলো, কি রে ইভা, তোর আর কত সময় লাগবে? বলি, আমাদের তো এয়ারপোর্টেও যেতে হবে তো নাকি? তুই যদি তৈরি হতেই 5 ঘন্টা লাগিয়ে দিস,
তাহলে তো আমাদের পায়ে হেঁটে আমেরিকা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুফিয়ান ভাইয়া, আর 1 মিনিট প্লিজ। আমার শাড়ির কুচিটা ঠিক করছি আমি, কিন্তু কেন যেন ঠিক করতে পারছি না। বলিস কি? এখন তাহলে আমি কি কাউকে ডেকে নিয়ে আসবো? না ভাইয়া, কাউকে লাগবে না। আপনি পারবেন? যদি পারেন কুচি ঠিক করতে, তাহলে ভেতরে আসুন প্লিজ। এবার কথাটা শুনতেই সুফিয়ান কিছুটা অবাক হয়ে পাশাপাশি মুচকি মুচকি হাসলো। এবার যেহেতু তাকে শাড়ি কুচি ঠিক করতে ডাকছে, তার মানে ইভা নিজের থেকেও অনেক বেশি সুফিয়ানের উপর ভরসা করে। সুফিয়ান ইভার রুমে দরজার সামনে দাঁড়িয়ে আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতে লাগলো। এদিকে সুফিয়ানকে ভিতরে না আসতে দেখে ইভা সুফিয়ানকে আবারও ডেকে বলল, কি হলো? আপনি এখনো আসছেন না কেন ভাইয়া? এই তো আসছি। সুফিয়ান নিজের কথাটা শেষ করতে ইভার রুমের ভিতরে প্রবেশ করলো। সুফিয়ান ইভার রুমের ভিতরে প্রবেশ করতে যা দেখতে পেল তা দেখার জন্য সুফিয়ান মোটেও প্রস্তুত ছিল না। সুফিয়ান দেখতে পেল ইভা একটা নীল রঙের শাড়ি পরে আছে, যদিও শাড়িটা ভীষণ রকম অগোছালো হয়ে আছে। তবে ইভার গায়ে নীল রঙের শাড়িটা অসম্ভব সুন্দর লাগছে। এই কারণে ইভার দিকে তাকাতে যেন সুফিয়ানের চোখ জোড়াটাই আটকে গেছে। সুফিয়ান ইভার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে যেন একটা ঘোরের মাঝে হারিয়ে গেল। ইভা সুফিয়ানকে তার দিকে এমনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে খানিক লজ্জা পেয়ে গেল। ইভা কিছুটা লজ্জা পেয়ে গিয়ে সুফিয়ানকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, কি হলো ভাইয়া? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? খুব অসুন্দর লাগছে আমায়। এবার প্রশ্নটা শুনতেই সুফিয়ান কিছুটা বেখেয়ালিভাবে ইভাকে উদ্দেশ্য করে বলল, অসম্ভব সুন্দরী লাগছে তোকে ইভা। আমি যেন তোর মাঝে আজ হারিয়ে গেছি। আরে এসব কি বলেন? আমার থেকেও অনেক সুন্দরী নারী আমেরিকায় আছে। তাদের কাউকে বুঝি আপনার পছন্দ হয় না? কেমন করে পছন্দ হবে? তোর কথা ছাড়া কখনোই তো অন্য কারোর কথা চিন্তা অবধি করিনি। হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না। আপনি প্রশংসা করলেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, বিষয়টা এমন না। বিয়ে হোক বা না হোক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধুমাত্র তোকে এমনভাবেই দেখতে চাই সব সময়। সুফিয়ানের কথাটা শুনতেই ইভার গাল জোড়া লজ্জায় লাল হয়ে গেল। সুফিয়ান সবসময় ইভার প্রশংসা করে, এটা নতুন না। তবে হ্যাঁ, সুফিয়ানের করা এমন সব প্রশংসায় ইভার মনের মাঝে এক অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করে, যে ভালো লাগার কারণে ইভা যেন নিজের জীবনের সকল অতীত এক পলকেই ভুলে যায়। এবার গালজোড়া লজ্জায় লাল হয়ে যেতেই সুফিয়ান ধীরে ধীরে ইভার দিকে এগিয়ে আসতে লাগলো। এবার সুফিয়ানের এমন তার দিকে এগিয়ে আসাটা দেখে নিজের মনের মাঝে এক অদ্ভুত ঝড়ের অনুভব করলো। এই ঝড় যেন ইভাকে ভিতর থেকে পাগল করে দিচ্ছে। সুফিয়ান ইভার একদম সামনে এসে দাঁড়িয়ে আলতো করে ইভার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ইভার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। সুফিয়ানের ঠোঁটের মলিন স্পর্শ ইভার কপালে পড়তেই ইভার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। ইভা নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে সুফিয়ানের ভালোবাসার ছোঁয়াটা গভীরভাবে অনুভব করলো। সুফিয়ান ইভার কপালের উপর থেকে নিজের ঠোঁট জোড়া সরিয়ে নিয়ে মুচকি হেসে ইভাকে উদ্দেশ্য করে বলল, তোর এই অপূর্ব সৌন্দর্যের মাঝে এই একটা জিনিসের অভাব ছিল, সেটাও আমি পূরণ করে দিলাম। এইবার তো আমার শাড়ির কুচিটা ঠিক করে দিন। আমি সত্যিই আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, ঠিক করছি, কিন্তু আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না তুই আমার এতটা কাছে আছিস। সত্যি বলতে আজ আমি মন থেকে অনেক খুশি। সুফিয়ানের আবেগী কথাটা শোনার পর ইভার কোনো প্রকার শব্দ করল না। ইভা মুচকি হেসে নিজের মাথাটা নিচু করে ফেলল। ইভা নিজের মাথাটা নিচু করে ফেলতেই সুফিয়ান আর অপেক্ষা না করে ইভার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সুফিয়ান ইভার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ইভার শাড়ির কুচিটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। এবার সুফিয়ানের সামনে দাঁড়িয়ে থেকে এক দৃষ্টিতে সুফিয়ানের দিকে তাকিয়ে থাকলো। এবার ভীষণ ইচ্ছে করছে আজকের এই মুহূর্তটাকে এখানেই বন্দি করে ফেলতে, কারণ ইভা মন থেকে চাইছে এমন করেই সুফিয়ান যেন সব সময় তার পাশে থাকে। ইভাটাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আপন মনে সুফিয়ানকে নিয়ে সাইপাস কথা ভাবতেই সুফিয়ান শাড়ির সকল কুচি ঠিক করে দিয়ে ইভার দিকে মুখ তুলে তাকালো। সুফিয়ান ইভার দিকে মুখ তুলে তাকাতে ইভার চোখের সাথে সুফিয়ানের চোখাচোখি হয়ে গেল। ইভা ও সুফিয়ান একে অপরের চোখের দিকে তাকাতে ইভা কিছুটা কেঁপে উঠল।
ইভা মৃদু কেঁপে উঠতে সুফিয়ান নিজেকে খানিক সামলে নিয়ে ইভাকে উদ্দেশ্য করে বলল, এই নে পাগলি, তোর শাড়ির কুচিটা ঠিক করে ফেলেছি। এবার শাড়ির কুচিটা ওখানে খুঁজে নে। না, আমি পারবো না। আপনি যেহেতু সব ঠিক করে দিয়েছেন, তখন আপনি নিজেই শাড়ির কুচিটাও গুজে দিন। কিরে ইভা, তোর আজ কি হয়ে গেল? আমি তো বুঝতেই পারছি না যে আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি সব সত্যি সত্যি ঘটছে। এটা স্বপ্ন কেন হতে যাবে? তাছাড়া আমি আজ বিপদে পড়েছি বলে আপনি এখন আমার সাথে ফাজলামি করছেন? আরে পাগলি, আমি কেন তোর সাথে ফাইজলামি করতে যাব? আমি তো সত্যি কি সেটাই বুঝতে পারছি না, তাই আর কি তোকে বললাম। এত সত্যি মিথ্যা বুঝতে হবে না। আমাদের লেট হয়ে যাচ্ছে, আপনি দ্রুত করুন না ভাইয়া। এবার কথা মতো সুফিয়ান আর কোনো কথা না বলে ইভার দিক থেকে নিজের মুখটা নামিয়ে নিল। সুফিয়ান এবার দিক থেকে নিজের মুখটা নামিয়ে ফেলে শাড়ির কুচি ধরে আলতো করে নির্দিষ্ট জায়গায় কুচিটা গুজে দিল। সুফিয়ান শাড়ির কুচিটা গুজে দিতে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ইভার সারা শরীর জুড়ে। ইভা এই শিহরণে নিজেকে আর স্থির রাখতে পারল না। ইভা নিজের অজান্তেই সুফিয়ানের চুল শক্ত হাতে চেপে ধরে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেল। এইদিকে সুফিয়ান ইভার এমন অদ্ভুত কাণ্ডে ভীষণ রকম অবাক হয়ে গেল। ইভা মিনিটখানেক নিশ্চুপ হয়ে সুফিয়ানের চুল ধরে রাখার পর আলতো করে সুফিয়ানের চুল ছেড়ে দিল। এবার সুফিয়ানের চুল ছেড়ে দিতে সুফিয়ান ইভাকে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, ইভা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়লাম। আপনি দয়া করে কিছু মনে করবেন না। বুঝেছি। তা আমার একটা প্রশ্ন ছিল, যদি তুই কিছু মনে না করিস তো জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ ভাইয়া, জিজ্ঞেস করুন। আমাকে কি সত্যি বিয়ে করা যায় না? ভাইয়া, আমি জানি আপনি আমার বিষয়টা নিয়ে অনেক বেশি সিরিয়াস, কিন্তু ভাইয়া, আমি কখনোই চাই না আপনার জীবনটা আমার কারণে নষ্ট হয়ে যাক। শুধুমাত্র এই কারণেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছি না। আমি তো তোর জীবনের সকল অতীত মেনে নেয়ার পরে তোকে চেয়েছি। আমি তো তোর অতীত নিয়ে পড়ে নেই ইভা। সেটা আমি জানি, আর আপনি আমাকে মন থেকেই গ্রহণ করতে চাইছেন, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু ভাইয়া, বিশ্বাস করুন, আমি কখনোই আপনার উপর বোঝা হয়ে থাকতে চাই না। এই কারণেই আমি সবার আগে যোগ্য হতে চাই, তারপর না হয় এইসব বিয়ে নিয়ে ভাববো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে যোগ্যতা অর্জন করার যথেষ্ট সুযোগ দিব, কিন্তু আমাকে একটা কথা শুধু বল, তুই কি আমাকে ভালোবাসিস? আমি তো সকলকেই ভালোবাসি, বড় আম্মু, বড় আব্বু, আব্বু আম্মু, আপনি, রামিসা, রিপা, সকলকেই ভালোবাসি। উফ, এসব না। তুমি আমাকে নিজের জীবনের একজন বিশেষ মানুষ হিসেবে ভালোবাসিস কিনা সেটা জানতে চেয়েছি আমি। ভাইয়া, আপনি মাঝে মাঝে এমন সব প্রশ্ন করেন যার কোনো উত্তর আমার কাছে থাকে না। আমি কী বা জবাব দিব বলুন? সত্যি জবাবটাই দিবি? বল ইভা প্লিজ। সুফিয়ানের এমন মলিন কণ্ঠে বলা কথাটা শোনার পর ইভা আর নিজের মনের কথা আড়াল করতে পারল না। ইভা মুচকি একটা হাসি দিয়ে সুফিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, ইয়েস। ইভা নিজের বলা কথাটা শেষ করার সাথে সাথেই দৌড়ে সুফিয়ানের সামনে দিয়ে পালিয়ে গেল। ইভা সুফিয়ানের সামনে থেকে পালিয়ে যেতেই সুফিয়ান কিছুটা বোকা বনে গেল। সুফিয়ান খানিক বোকা বনে গিয়ে আনমনে হেসে ফেলল আর মৃদু কণ্ঠে বলল, পাগলি একটা। সুফিয়ান ইভার বলা কথাটা ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে চলে আসলো। সুফিয়ান নিজের গাড়ির সামনে এসে ইভার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে গাড়িতে উঠে বসল। সুফিয়ানের ঠোঁটের কোণে লেপ্টে থাকা মুচকি হাসির রেখাটা দেখতে পেয়ে যদিও ইভার খানিক লজ্জা লেগেছে, তবে আজকের এই অনুভূতিগুলো যেন ইভার জীবনের এক অন্যতম সেরা অনুভূতি হয়ে রয়ে গেল। সুফিয়ান নিজের পুরো পরিবারকে নিয়ে নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে চলে আসলো আর সকলকে নিয়ে আমেরিকায় চলে আসলো। সুফিয়ান নিজের পরিবারকে নিয়ে আমেরিকার এয়ারপোর্টে ল্যান্ড করতে তাদের সকলকে রিসিভ করতে এলিজা এয়ারপোর্টে চলে আসলো। সুফিয়ান এয়ারপোর্ট থেকে বাহিরে বেরিয়ে আসতেই এলিজা সুফিয়ানকে দেখতে পেল আর দৌড়ে সুফিয়ানের দিকে চলে এসে আলতো করে সুফিয়ানকে জড়িয়ে ধরল এলিজা। এলিজা সুফিয়ানকে জড়িয়ে ধরে সুফিয়ানকে উদ্দেশ্য করে খুশিতে আত্মহারা হয়ে বলল, সোফি, মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, অনেক মিস করেছি তোকে। আমি তো ভেবেছিলাম তুই হয়তো আর আসবেই না, তবে এখন তোকে দেখার পর মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি পাচ্ছি রে। আরে আমি আসবো না সেটা ভাবলি কেমন করে? আমি না আসলে তোকে জ্বালাতন করতো কে? হ্যাঁ সেটাই তো, কিন্তু আঙ্কেল আন্টিকে দেখছি না যে, তারা কোথায়? এই তো, চল আগে সকলের সাথে তোকে পরিচয় করিয়ে দেই।
সুফিয়ান নিজের পরিবারের সকলের সাথে একে একে এলিজাকে পরিচয় করিয়ে দিতে লাগলো। এলিজা সুফিয়ানের পরিবারের সাথে পরিচিত হতে পেরে অনেক খুশি হয়ে গেল। যদিও এতে সবার মাঝে এলিজার সুফিয়ানকে এমনভাবে জড়িয়ে ধরাটা ইভার মোটো পছন্দ হয়নি। তার উপর সুফিয়ান ইভাকে এলিজার সাথে পরিচয় করিয়ে দিয়েছে কাজিন হিসাবে, যেটা ইভার মোটো পছন্দ হয়নি। আর এসব কারণে ইভা সুফিয়ানের উপর বেজায় অভিমান করে আছে। সত্যি বলতে একজন নারী কখনোই নিজের ভালোবাসার মানুষটির ভাগ অন্য কাউকে দিতে পারে না। নারী সবসময় নিজের ভালোবাসার মানুষটিকে নিজের বাহুডোরে বন্দি করে রাখতে চায়, সেটা যে করেই হোক না কেন। ইভা ও তার বিপরীত নয়। তবে একটা কথা, আপনাদের অনেকের মনে হতে পারে যে একজন ধর্ষিতা নারী কেমন করে এতটা ভালোবাসেই পাগল হতে পারে, বা একজন ধর্ষিতা নারীর মনে মাঝে এতটা অনুভূতির শক্তি কেমন করে থাকতে পারে। তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। একজন ধর্ষিতা নারী কখনোই আমাদের সমাজের বাহিরের কেউ নয়, আর না সে কোনো রোবট, অথবা এমনটাও নয় যে তার এসব এখন অভ্যাস হয়ে গেছে। আমাদের ভুলটা হয়তো এখানেই যে আমরা ধর্ষককে নয়, বরং একজন ধর্ষিতা নারীকেই মূল অপরাধী মনে করি। যে কারণে আমাদের সমাজের এমন অনেক নারী আছে যারা নিজেদের সাথে ঘটা এই অমানবিক কর্মকাণ্ড নিয়ে সামান্যতম প্রতিবাদটা করতে ভয় পায়, কারণ তারা চায় না আমাদের এই শিক্ষিত সমাজ তাদেরকে অন্য দৃষ্টিতে দেখুক। তারা নীরবে নিজেদের প্রতি হওয়া অন্যায়কে মাথা পেতে নিয়ে একটু সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিশ্চুপ হয়ে থাকে, আর দিনের পর দিন এই অমানবিক কর্মকাণ্ড সহ্য করতে বাধ্য হয়। তাই আপনাদের সকলের কাছে বলছি, আপনাদের ঘরও মেয়ে আছে, স্ত্রী আছে, বোন আছে। তাই দয়া করে কখনোই একজন ধর্ষিতা নারীর প্রতি নিজের আলাদা দৃষ্টিভঙ্গি রাখবেন না। তাদেরকে বাধ্য করবেন না নিজেদেরকে একটু একটু করে নিঃশেষ করে দিতে। ঠিক যেমনটা ইভা আজ ও নিজেকে অপরাধী ভেবে সুফিয়ানের পবিত্র ভালোবাসাকে এড়িয়ে চলেছে। সুফিয়ান এলিজাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর নিজের পরিবারের সাথে গাড়ি করে বাড়ি চলে আসলো। সুফিয়ান নিজের বাড়িতে এসে সকলের রুম দেখিয়ে দিয়ে ইভাকে উদ্দেশ্য করে বলল, ইভা তুই আমার সাথে চল, আমি তোকে তোর রুমে নিয়ে যাই। আমার সাথে আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমার একাই যেতে পারবো আমার রুমে। এবার ভারী কণ্ঠে বলা কথাটা শুনে সুফিয়ান কিছুটা অবাক হয়ে গেল। সুফিয়ান কিছুটা অবাক হয়ে ইভাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, ইভা, আর ইউ ওকে? হঠাৎ করে তুই আমার সাথে এমনভাবে কথা বলছিস কেন? আমি একাই যেতে পারবো আমার রুমে। কেন, আমি আবার আপনার সাথে কেমনভাবে কথা বললাম? আপনার সাথে কি এখন থেকে স্যার বলে কথা বলতে হবে নাকি? বুঝেছি, তোর মাথাটা খারাপ হয়ে গেছে, জার্নি করে এসেছিস তো, তাই মুড সুইং হচ্ছে। আয়, আমি তোকে রুমে নিয়ে যাচ্ছি। সুফিয়ান নিজের কথাটা শেষ করতে বাড়ির কাজের লোককে ইশারা করে বলল ইভার লাগেজগুলো তুলে ইভার রুমে দিয়ে আসার জন্য। সুফিয়ানের ইশারায় বাড়ির কাজের লোক ইভার দিকে এগিয়ে এসে ইভার লাগেজ ধরতে ইভা খানিক চিৎকার করে বলে উঠল, এই, আপনারা আমার লাগেজে একদম হাত লাগাবেন না। আমার লাগেজ আমি নিজেই ক্যারি করতে পারবো। উফ ইভা, কি হয়েছে কি তোর? এমন করছিস কেন? জার্নি তো আমিও করে এসেছি, তাই না? এমন করলে হয় বল? আমি জানি তো এখন আমার বলা প্রতিটা কথায় মানুষের গায়ে ফোসকা পড়বে। আমাকে এতটা গুরুত্ব দেখাতে আমি বলিনি কাউকে। যাদের আমার ব্যবহার সহ্য হয় না তারা যেন ওই এলিজার কাছে চলে যায়। ওখানে গেলে হাক, কিস, ডেট সব পাবে। ও রে, আই সি, এই ব্যাপার তাহলে। আরে পাগলি, ও আমার বন্ধু, আর এই হাকটা জাস্ট নর্মাল হাক ছিল, এর থেকে বেশি কিছু না। তাই না? আচ্ছা, উনি কি নারী না পুরুষ? আপনি পুরুষ হয়ে একজন নারীকে হাক করছেন, আর সেটা কি না আপনার কাছে নর্মাল লাগছে? ইভা, তুই কিন্তু এখন একটা সামান্য ব্যাপার নিয়ে রিয়্যাক্ট করছিস। আমেরিকায় এসব নর্মাল। ইভা নিজের কথাটা শেষ করতে আগে গজগজ করতে করতে সুফিয়ানের সামনে দিয়ে চলে গেল। সুফিয়ান বেচারা কিছুই বোঝার আগে ইভা চলে যেতে নিতেই সুফিয়ান নিশ্চুপ হয়ে ইভার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সুফিয়ান ইভার চলে যাওয়ার দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করে বলল, এই মেয়ের এখনই যেই রাগ, সামনে কি হবে সেটাই তো আমার ভাবতে পারছি না। এই মেয়ের রাগ আমি কি করে সামাল দিব? তার উপর নিজের লাগেজগুলো ও এখানেই ফেলে গেছে। এখন কি আমাকে সে তার সেবক?
সুফিয়ান নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই আচমকা থমকে গেল। সুফিয়ান এতক্ষণ একটা বিষয় লক্ষ্য করেনি যে একজন নারী তো সকলের উপর রাগ অভিমান করে না, নিজের প্রিয়জন ছাড়া নারী কখনোই রাগ অভিমান দেখে না। তাছাড়া এলিজার সাথে তার এমন সম্পর্ক দেখে ইভা ভীষণ রকম জেলাস ফিল করেছে, যেটা সুফিয়ানের প্রতি তার দুর্বলতার সংকেত। সুফিয়ান আপন মনে কথাগুলো ভাবতেই সুফিয়ানের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল। সুফিয়ান তো সবসময় এটাই চেয়েছে যে ইভা তার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ুক। সুফিয়ান ইভার কথা ভাবতেই খুশিতে গদগদ হয়ে গেল। সুফিয়ান খুশি হয়ে গিয়ে আর অপেক্ষা করল না, এটাই তো সুযোগ ইভাকে নিজের করে নেওয়ার। সুফিয়ান ফ্লোরের উপর থেকে লাগেজগুলো তুলে সোজা দৌড়ে ছুটে আসলো ইভার রুমের দিকে। সুফিয়ান ইভার রুমে আসতেই দেখতে পেল ইভা নিজের বিছানার এক কোণে বসে নীরবে কান্না করছে। ইভাকে এভাবে কান্না করতে দেখে সুফিয়ানের বুকের মাঝে খানিক ব্যথা অনুভব হলো। সুফিয়ান খুশি, কারণ ইভার এই চোখের জল মূলত সুফিয়ানের জন্যই এসেছে। সুফিয়ান কয়েক সেকেন্ড ইভার মুখের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে ইভার দিকে এগিয়ে গেল। সুফিয়ান ইভার রুমে প্রবেশ করতে ইভা সুফিয়ানের দিক থেকে নিজের মুখটা সরিয়ে নিল। ইভা সুফিয়ানের দিক থেকে নিজের মুখ সরিয়ে নিতেই সুফিয়ান ইচ্ছে করে ইভাকে আরেকটু রাগাতে চেষ্টা করে ইভাকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা, তোর লাগেজ আমি নিয়ে এসেছি, এটা এখানে রাখলাম। আমার আবার আজ পার্টি আছে, এলিজা কল করে ডেকেছে। আজ রাতে আর বাড়ি ফিরবো না আমি। সুফিয়ানের কথাটা শোনা মাত্রই এবার রাগ যেন পঞ্চম আকাশে উঠে গেল। এবার আগে গজগজ করতে করতে সুফিয়ানকে উদ্দেশ্য করে বলল, তার মানে আপনি এখন ওই এলিজার পার্টিতে যাবেন? আমি এত কথা বলার পরেও যাবেন ওখানে? তো কি করব, আমার বান্ধবী তো ওরা, ওদের ডাকে সাড়া না দিলে হয়? তাই না? সারা রাত ধরে তাদের ডাকে সাড়া দিতে হবে আপনাকে? ওয়েট, দেখাচ্ছি আমি। ইভা নিজের কথাটা শেষ করতেই হুট করে সুফিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। এবার সুফিয়ানের উপর ঝাঁপিয়ে পড়তেই সুফিয়ানের বুকে কিলঘুষি মারতে লাগলো। ইভার এমন পাগলামি দেখে সুফিয়ান শব্দ করে হেসে ফেলল আর ইভাকে শান্ত করার চেষ্টা করলো। তবে ইভা এখনও অনেক বেশি রেগে আছে, যেই কারণে সুফিয়ান ইভাকে ঠিকমতো সামলাতে পারল না। ইভা আরও বেশ কয়েকটা কিলঘুষি দিয়ে খানিক থমকে গেল। ইভা খানিক থমকে গিয়ে আচমকাই সুফিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ইভাকে এমনভাবে কান্না করতে দেখে সুফিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সুফিয়ান ইভাকে শান্ত করার চেষ্টা করে বলল, এই পাগলি এমনভাবে কান্না করছিস কেন? আরে বাবা, আমি কোথাও যাব না, আমি তো তোর সাথে মজা করেছি। না, আপনি আমার সাথে মোটেও মজা করেননি। আপনি সত্যি সত্যি এলিজার সাথে বাইরে যাওয়ার প্ল্যান করেছেন। আপনি কি বোঝেন না আমি আপনার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না? তবুও কেন আপনি আমার সামনেই এমনটা করলেন? কেন সহ্য করতে পারিস না? আমি কে তোর? কি মানে? আপনি আমার ভালোবাসার প্রিয়। ইভা নিজের কথাটা সম্পূর্ণ বলার আগেই থমকে গেল। ইভা থমকে যেতেই সুফিয়ান মুচকি হেসে বলল, বুঝেছি, কিন্তু তবুও তো তুই আমাকে নিজের আপন করে নিতে চাস না। আমি আর কি বা করবো বল? হ্যাঁ, এখন তো এটাই বলবেন। আমি আম্মুর সাথে কথা বলবো আজকে। আমি আর আপনাকে ছাড় দিব না। তো কি করবি? আপনাকে আমার বুকের মাঝেই বন্দি করে রাখবো সারা জীবনের জন্য। আপনি আমার হৃদয়ের মাঝে বন্দি হয়ে থাকবেন। ইভা নিজের কথাটা শেষ করতে সুফিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভা সুফিয়ানকে জড়িয়ে ধরতে সুফিয়ানের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ইভাকে মানসিকভাবে সুস্থ রাখতে হলে সুফিয়ানের ভালোবাসার বিকল্প নেই। সুফিয়ানের এতদিনের প্রতীক্ষার আজ অবসান ঘটল। সুফিয়ান আজ অনেক খুশি, কারণ দিন শেষে অনেক সংঘাতের পর, অনেক অনিশ্চয়তার পর ইভাকে সুফিয়ান নিজের করে পেল। এর থেকে বড় খুশির বিষয় সুফিয়ানের কাছে আর কি বা হতে পারে? সুফিয়ান ও ইভা আজ অনেক খুশি। অতঃপর আর কি ইভা আর তার বড় আম্মুর সাথে সুফিয়ানকে বিয়ের কথা জানাতেই বাড়ির সকলেই অনেক খুশি হয়ে গেল। ভালোবাসা যখন পূর্ণতা পায় তখন হৃদয়ের মাঝে অনেক বেশি খুশি কাজ করে। এই খুশি কোনো শেষ নেই। সুফিয়ান ও ইভার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমনভাবেই ভালোবাসাই থাকতে পারে।